দর্শক, বিএনপি সরকার ত্রিমুখী চাপের মধ্যে পড়েছে। চাপটাকে আপনি ত্রিমুখী না বলে চতুর্মুখী চাপও বলতে পারেন, কারণ যে ত্রিমুখী চাপের কথা বলছি সেই ত্রিমুখী চাপের মধ্যে একটা রয়েছে বিরোধী দলের আন্দোলন, যেটা আজকে শুরু হচ্ছে। একটা রয়েছে হাম মহামারী আকারে ধারণ করছে, শিশুদের স্বাস্থ্য অবস্থা নাকাল। আর একটি হচ্ছে জ্বালানি সমস্যা এবং মার্কেট বন্ধের সিদ্ধান্ত। চতুর্থ যে সমস্যার মধ্যে পড়েছে এবং সেই সমস্যাটা রয়েছে তাদের, সেটা হচ্ছে আন্তর্জাতিক চাপ রয়েছে। আওয়ামী লীগের ওপরে যে রাজনৈতিক নিষেধাজ্ঞা রয়েছে সেই রাজনৈতিক নিষেধাজ্ঞা তুলে নেয়ার। যে সরকারের মেয়াদ মাত্র 1.5 মাস পেরিয়ে গেল, 2 মাস এখনো হয়নি, সেই সরকার এতটা চাপ কিভাবে সামলাবে? বিশেষ করে আজকে থেকে যে আন্দোলন শুরু হচ্ছে, একদিকে যখন বিরোধী দল জামাত এবং এনসিপি সহ 11 দলের আন্দোলন শুরু হচ্ছে, অন্যদিকে আওয়ামী লীগকে ফেরানোর চাপ, সাথে জ্বালানি সংকট মোকাবেলা, শিশুদের টিকার ভয়াবহ অবস্থা যেটা করে গেছে প্রফেসর ইউনূস সরকার, সব মিলিয়ে তালগোল পাকিয়ে ফেলার মতো অবস্থা তৈরি হতে পারে নতুন সরকারের জন্য। চলুন একটু আলোচনা করে বোঝার চেষ্টা করি যে এই চতুর্মুখী চাপ যেগুলো আছে সেগুলোর অবস্থা কি, এবং এগুলো সামলাতে বিএনপি কতটা হিমশিম খাবে কিংবা কতটা সাকসেসফুলি তারা এগুলো সামলাতে পারবে। সেই আলোচনাই করবো এই ভিডিওতে, থাকবেন। চলে যাচ্ছি মূল আলোচনায়। বলছিলাম সরকারের ত্রিমুখী চাপের কথা। প্রথমে ত্রিমুখী চাপ নিয়ে কথা বলি, সাথে আরেকটি চাপ যেটা যুক্ত হয়ে চতুর্মুখী চাপ হবে সেটা নিয়েও আলোচনা করব। ত্রিমুখী চাপের মধ্যে সব থেকে বড় চাপ এই মুহূর্তে আজকে থেকে শুরু হতে যাওয়া বিরোধী দলের আন্দোলন। বিরোধী দল আরো 2-3 দিন আগেই ঘোষণা দিয়েছে যে শনিবারে তারা আন্দোলন শুরু করবে। আন্দোলনটা কি? সরকার এরই মাঝে প্রফেসর ইউনূসের মেটিকুলাস যে অধ্যাদেশ জারি করা, সেই অধ্যাদেশগুলোর মধ্যে 133 অধ্যাদেশের মধ্যে মাত্র 98টি অধ্যাদেশ সংসদে উপস্থাপন করেছে, বাকি 35টি অধ্যাদেশের ভাগ্য ঝুলে আছে। ধারণা করা হচ্ছে অন্তত 20টি অধ্যাদেশ বাতিল হয়ে যাচ্ছে, যার মধ্যে গণভোট অধ্যাদেশ রয়েছে, সাংবিধানিক পরিষদ গঠনের ব্যাপার রয়েছে। এগুলো বিএনপি সরকার পাশ করবে না, এগুলোর বৈধতা দেবে না, যেহেতু এগুলো সংবিধান বিরোধী। গতকালকে জামাতের আমির ইন্টারেস্টিংলি যেটা বলেছেন সেটা হচ্ছে যে সংবিধানের চেয়েও নাকি গণভোট বেশি সুপ্রিম, অর্থাৎ তার দৃষ্টিতে বাংলাদেশের সংবিধান গুরুত্বপূর্ণ না, গণভোট সংবিধানের চাইতে অনেক বেশি গুরুত্বপূর্ণ। অবশ্য তার ব্যাখ্যা তার কাছে। কদিন আগে আন্দালিব রহমান পার্থ বলেছিলেন, গতকালকে চিফ হুইপ বলেছেন, সেটা হচ্ছে যে তারা সংবিধান ছুঁড়ে ফেলতে চায়, 72-এর সংবিধান ছুঁড়ে ফেলতে চায়, কারণ 71-এর পরাজয়ের গ্লানি এই সংবিধানের মধ্যে রয়ে গেছে। সেটা বিতর্কের ব্যাপার, সেই ব্যাপারে যেতে চায় না। কিন্তু আজকে থেকে তারা যে আন্দোলন শুরু করছে, 11 দল যে আন্দোলন শুরু করছে, আজকে বাইতুল মোকাররমে সম্ভবত জোহরের নামাজের পরে এই আন্দোলনের ব্যাপার তারা শুরু করতে চলেছে। এই আন্দোলনটাকে বিএনপি কিভাবে মোকাবেলা করবে? আজকের আন্দোলন একটা সমাবেশের মধ্য দিয়েই হয়তো শেষ হবে, কিন্তু এই আন্দোলনটাকে যদি বিরোধী দল 11 দল সামনে এগিয়ে নিতে চায়, নানাভাবে যদি সরকারের উপরে চাপ তৈরি করতে চায়, যে ঘোষণাটা তারা দিয়ে দিয়েছে, সংসদে না হলে রাজপথে মোকাবেলা করবে, তারা রাজপথে গণভোটের রায় বাস্তবায়ন করবে, এই ঘোষণা যেটা দিয়েছে, সেই ঘোষণা বাস্তবায়নের জন্য যদি কঠিনতর কোনো সিদ্ধান্তের দিকে যায়, সেটাকে বিএনপি সরকার কিভাবে মোকাবেলা করবে সেটা একটা বড় বিষয়। এই ক্ষেত্রে বিএনপির উপরে একটা বড় চাপ, যখন বিএনপি সরকারের বয়স মাত্র 2 মাসও হয়নি, এরকম একটা নতুন সরকারের উপরে বিরোধী দল যদি রাজপথের আন্দোলন শুরু করে, তাহলে সেই সরকারের জন্য সেটা বিব্রতকর পরিস্থিতি হয়। সাথে রয়েছে সরকারের জন্য বৈশ্বিক যে সমস্যা, সেটা হচ্ছে জ্বালানি সমস্যা। জ্বালানি সমস্যা মোকাবেলা করতে সরকার হিমশিম খাচ্ছে এবং এক ধরনের হঠকারী সিদ্ধান্তও নেওয়া হয়েছে। সন্ধ্যা 6টায় মার্কেট বন্ধ করে দেওয়ার যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তকে কেউই মেনে নিচ্ছেন না। ব্যবসায়ীরা এরই মাঝে প্রত্যাখ্যান করেছেন। ব্যবসায়ীরা, আমরা এর আগের ভিডিওতে আমাদের থেকে যে প্রস্তাবটা দিয়েছিলাম যে সকালে একটু দেরি করে মার্কেট খুলে পরবর্তীতে রাতের দিকে একটু দেরি করে মার্কেট বন্ধ করার ব্যাপার যদি থাকে, কারণ সকালে হোক, দুপুরে হোক, বিকেলে হোক, রাতে হোক, বিদ্যুৎ কিন্তু মার্কেটে অল টাইম লাগে। সুতরাং গতকালকে রাতে আমরা দেখেছি, গত রাতে ব্যবসায়ীদের পক্ষ থেকে দাবি জানানো হয়েছে যে সকাল 11, আমরা যে প্রস্তাব দিয়েছিলাম
বলেছিলাম একেবারে হুবহু মিলে গেছে। এই মেলাটার জন্য আমাদের একটা ভালো লাগাও কাজ করেছে, সেটা হচ্ছে তারা দাবি করেছেন সকাল 11টায় তারা মার্কেট খুলবে এবং রাত 8টা পর্যন্ত মার্কেট খোলা রাখতে চান। আমার মনে হয় যে ব্যবসায়ীদের এই দাবিটা যৌক্তিক দাবি, সেই ব্যাপারে সরকারের দৃষ্টি দেওয়া উচিত। কারণ সন্ধ্যা 6টায় মার্কেট বন্ধ করা এটা মানে জরুরি অবস্থার চাইতেও জরুরি অবস্থা জারি করা, তার চাইতে লকডাউন দেয়া আমার মনে হয় অনেক ভালো। কারণ এক মাস যদি লকডাউনও থাকে, মানুষ যদি এক মাস ঘরে থাকে, সেই এক মাসে জ্বালানির মজুদ বাড়িয়ে নিতে পারবে সরকার এবং সম্ভাব্য যে বিপদ, সেই বিপদ থেকে উদ্ধার পাওয়া সম্ভব হবে। সুতরাং এই ব্যাপারটা সরকার কিভাবে মোকাবেলা করবে সেটা সরকারই বুঝবে। এরই মাঝে সরকার সিদ্ধান্ত নিয়েছে আগামী 3 মাস তারা কোনো গাড়ি কিনবে না, তারা কোনো মানে কম্পিউটার কিনবে না, আগামী 3 মাস সরকারি কর্মকর্তাদের কোনো ধরনের বিদেশ সফর হবে না, অর্থাৎ ব্যয় সংকোচন, জ্বালানি সেভ, 30% জ্বালানি সেভ, মন্ত্রী প্রতিমন্ত্রীরা প্রয়োজনের চাইতে 30% কম জ্বালানি নেবেন, এরকম ঘোষণা দেওয়া হয়েছে। কিন্তু আবার অন্যদিকে জ্বালানি মন্ত্রী একের পর এক বলেই যাচ্ছেন, গতকাল কেউ বলেছেন জ্বালানি কোনো সংকট নেই। সংকটই যদি না থাকে তাহলে সন্ধ্যা 6টায় আপনি মার্কেট বন্ধ করছেন কেন? এই যে স্ববিরোধী অবস্থা, এই স্ববিরোধী অবস্থায় না থেকে আমার মনে হয় যে পরিষ্কার খোলাসা করে বলা উচিত, যেহেতু এটা বৈশ্বিক সমস্যা, সরকারের বলা উচিত যে এই সংকট এই কারণে এই হচ্ছে এবং এই কারণে আমরা 1 মাস লকডাউন দিয়ে দিচ্ছি। জনগণ অবশ্যই সেটাকে স্বতঃস্ফূর্তভাবে মেনে নেবে। আরেকটা বড় সমস্যা বিএনপির জন্য গোদের ওপরে বিষ ফোড়া হয়েছে, সেটা হচ্ছে মেটিকুলাস প্রফেসর ইউনূসের টিকা না দিয়ে শিশুদেরকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়ার পরিণতি ভোগ করতে হচ্ছে বিএনপি সরকারকে। হাম মহামারী আকারে চলে গেছে এবং এই হামের ব্যাপারে অনেক তথ্য বেরিয়ে আসছে। প্রফেসর ইউনূসের সরকার কিভাবে টিকা আমদানি বন্ধ করে দিয়েছিল, টিকা কেনা বন্ধ করে দিয়েছিল, সেই প্রমাণগুলো বাইরে চলে আসছে। এই ত্রিমুখী চাপ সামলাতে সরকার যখন একেবারে এক ধরনের ব্যতিব্যস্ত অবস্থা, তখন তাদের উপরে অদৃশ্য আর একটা চাপ রয়েছে। সেই চাপটা হচ্ছে আওয়ামী লীগকে রাজনীতিতে ফেরানোর চাপ। এই চাপটা ভারত থেকে রয়েছে, আমেরিকা থেকে রয়েছে। ভারত সফরে যাচ্ছেন 7 তারিখে আমাদের পররাষ্ট্রমন্ত্রী যখন ভারত সফরে যাচ্ছেন, সেখানে জয়শঙ্কর এবং অজিত দোভালের সঙ্গে তার মিটিং হবে। সেখানে বাংলাদেশ ভারত সম্পর্ক এটা আলোচনা তো হবেই, অনেক বড় একটা এজেন্ডা রয়েছে আওয়ামী লীগের রাজনীতিতে ফেরা না ফেরা এই ইস্যুটা। আমেরিকায় এরই মাঝে পররাষ্ট্রমন্ত্রী এবং প্রধানমন্ত্রী শ্রী জুবাইদা রহমান তারা দুজন আমেরিকা সফর করেছেন। কিছু কিছু গণমাধ্যম দাবি করছে, বিশেষ করে গতকালকে আমরা দেখেছি ভারতীয় গণমাধ্যম নর্থ ইস্ট নিউজ, তারা দাবি করেছে যে ডক্টর খলিল এবং জুবাইদা রহমান আমেরিকার লবিংটা ঠিক করছে যেন তারেক রহমানের সঙ্গে এর আগে যে কথিত সম্পর্কের অবনতি কিংবা তারেক রহমান সম্পর্কে নেগেটিভ মাইন্ডসেট আমেরিকার ছিল, সেগুলোকে ওভারকাম করে তারেক রহমান যেন আমেরিকার সঙ্গে ভালো সম্পর্ক তৈরি করতে পারেন এবং আমেরিকা সফরে যেতে পারেন, সেই ব্যাপারগুলো করছেন। তার মানে আন্তর্জাতিক চাপ একটা বড় চাপ রয়েছে সরকারের উপরে। সরকার যদি আগামী 12 এপ্রিলের মধ্যে মানে প্রফেসর ইউনূসের যে আইন কানুন, কালা কানুন, সেগুলো যদি সংসদে গ্রহণ না করে, অনেকগুলো তো গ্রহণ করবে না, 12 তারিখের মধ্যে অটোমেটিকলি আওয়ামী লীগের উপরে নিষেধাজ্ঞা যদি উঠে না যায়, তাহলে কিন্তু সরকারের উপরে নতুন চাপ তৈরি হবে ভারত এবং আমেরিকা থেকে। জাতিসংঘের চাপ রয়েছে, জাতিসংঘের চাপের পাশাপাশি আন্তর্জাতিক সংস্থাগুলোর চাপ রয়েছে। এরই মাঝে লন্ডনের একটা ল ফার্ম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লিগ্যাল নোটিশ পাঠিয়েছে, 14 দিনের আলটিমেটাম দিয়েছেন তারা শেখ হাসিনার যে রায়, সেই রায় বাতিল করে আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য উপায়ে বিচারের ব্যবস্থা করার। সব মিলিয়ে সরকারের উপরে ওই চাপটা কিন্তু একটা বড় চাপ রয়েছে। নিশ্চিত করেই ডক্টর খলিলের ভারত সফরে এই ব্যাপারটা আরো বেশি আলোচিত হবে এবং প্রাধান্য পাবে। 7 তারিখে তিনি ভারত সফর শুরু করবেন, এরপরে 12 তারিখ পর্যন্ত যে সময়, সংসদের যে সময়, তারপরে অটোমেটিকলি যদি আওয়ামী লীগের উপরে নিষেধাজ্ঞা মানে রাজনীতি করতে দেয়া, শেখ হাসিনা ফেরা না ফেরা সেটা অনেক বড় পরের বিষয়। সরকার চাইলেও শেখ হাসিনাকে ফেরাতে পারবেন কিনা সেটা অনেক বড় ব্যাপার, কিন্তু ডক্টর খলিলের সঙ্গে অন্ততপক্ষে দুটো ব্যাপার খুবই গুরুত্ব সহকারে আলোচনা হবে। সেটা হচ্ছে যে আওয়ামী লীগের রাজনীতিতে ফেরা
আরেকটা হচ্ছে ওসমান হাদির হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত অভিযোগে অভিযুক্ত যে 2 আসামি ভারতে গ্রেপ্তার হয়েছেন, যাদেরকে দিল্লিতে আবারও তৃতীয় দফায় রিমান্ডে নেওয়া হয়েছে, সেই দুজনকে দেশে ফিরিয়ে আনা, দেশে ফিরিয়ে এনে বিচারের ব্যবস্থা করা, এটাও কিন্তু একটা বড় এজেন্ডা থাকবে। সব মিলিয়ে নতুন সরকারের জন্য বহুমুখী চাপ তৈরি হয়েছে। আমরা যে ত্রিমুখী চাপের কথা বলছি, সেই ত্রিমুখী চাপের সঙ্গে আন্তর্জাতিক চাপ রয়েছে, যেটা ইনক্লুসিভ রাজনীতি এবং গণতন্ত্রে কোনো নির্বাহী আদেশে কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার যে প্রবণতা, সেটা গণতন্ত্রের সৌন্দর্য নয়। গণতন্ত্র যে দেশে রয়েছে সেরকম কর্মকাণ্ড সেই দেশে থাকতে পারে না। যেটা মেটিকুলাস ডিজাইনে জোর করে প্রফেসর ইউনূস প্রতিষ্ঠিত করার চেষ্টা করেছিলেন, সেখান থেকে বিএনপিকে সরে আসার তাগিদ আন্তর্জাতিক মহল থেকে বারবার দেয়া হচ্ছে। এখন দেখার বিষয় যে এই বহুমুখী চাপ, চতুর্মুখী চাপ, ত্রিমুখী চাপের সঙ্গে আরেকটি চাপ আওয়ামী লীগ ইস্যুর চাপ, বিচার, আওয়ামী লীগের নেতাকর্মীদের বিচার ইস্যুর চাপ, আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর চাপ, এই চাপগুলো কিভাবে মোকাবেলা করে বিএনপি সরকার। আজকে থেকে বিরোধী দল যে আন্দোলনে নামছে, সেই আন্দোলনে কি সরকার এতটুকু কাতর হবে, কিংবা সেই আন্দোলনে কি এতটুকু তাদের মাথা ব্যথা তৈরি হবে, যেখানে সরকার ওই গণভোটের অধ্যাদেশ বাতিলের সিদ্ধান্ত থেকে আবার গ্রহণের সিদ্ধান্তে চলে আসবে? দর্শক, আপনার কাছে কি মনে হয়? আমি সেদিন একটা আলোচনায় আপনাদেরকে মজা করে বলছিলাম, মজা করে বললেও ঘটনাটা কিন্তু সিরিয়াস। বিএনপি সরকার যে পরিমাণ সমর্থন পাচ্ছে, এই সমর্থন অতীতে কোন সরকারই পায়নি। আজকে কথাটা একটু ঘুরিয়ে বলতে চাই কি কারণে জানেন? বিএনপি সরকার আওয়ামী লীগের সমর্থন পাচ্ছে। আওয়ামী লীগ বিএনপির পদ ত্যাগ চায় না, অবৈধ সরকার বলে না। আওয়ামী লীগ বিএনপির বিরুদ্ধে কোনো আন্দোলনের আওয়াজ করে না। আওয়ামী লীগ বিএনপির সঙ্গে বোঝাপড়া করতে চায়। তার মানে একদম অজাত শত্রু, চিরশত্রু আওয়ামী লীগ বলছে আমাদের লোকজন আপনাদেরকে ভোট দিয়েছে, ক্ষমতায় এনেছে, শুধুমাত্র আমাদের নিষেধাজ্ঞা তুলেন, আমরা আপনাদেরকে সমর্থন প্রত্যাহার করতে চাই না, করলে কিন্তু বিপদে পড়বেন। এই সরকারকে বাংলাদেশের মানুষ, সবচেয়ে বড় কথা, একটা নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা দিয়েছে। দেশের মানুষ সমর্থন করেছে, বুদ্ধিজীবী, সরকারের সমালোচক, সোশ্যাল মিডিয়া, গরিব মানুষ, ধনী মানুষ, মধ্যবিত্ত মানুষ, দোকানদার, ব্যবসায়ী, চাকরিজীবী, আমলারা তো অবশ্যই সবাই বলছে একটা নতুন সরকার। আমলা, পুলিশ প্রশাসন, আমাদের কথা হয়তো তারা বলছে যে একটা নতুন প্রশাসন এসছে, নতুন সরকার এসছে, তাকে সময় দেই, সে কাজ করুক, তাকে সেই সময়টা দেওয়া উচিত। একমাত্র এই বাংলাদেশে জামাতে ইসলাম এবং এনসিপি, এরা ভেতরের বোঝাপড়া কি জানি না, কিন্তু সময় কিন্তু তার কোনো সরকারকে দিচ্ছে না। একেবারে শুরু থেকেই চাপটে ধরেছে ছাই দিয়ে। এই দেশ দেখেন আজকে শেষ অবস্থা, বাংলাদেশের চারদিকে একটা ভয়াবহ অনিশ্চয়তা, দুঃস্বপ্নের চিন্তা, তেল থাকবে না, তেল ফুরিয়ে যাচ্ছে, তেলকে আসলে ফুরিয়ে যাবে, গ্রামেগঞ্জে বিদ্যুৎ থাকছে না, প্রচন্ড লোডশেডিং, জিনিসপত্রের দাম বাড়ছে, মন্ত্রী ঘোষণা দিচ্ছেন যে জিনিসপত্রের দাম বাড়বে, জিনিসপত্রের সমস্ত চেইন ভেঙে পড়েছে, মন্ত্রীর মুখের কথা যে প্রতিটা জায়গায় গোলযোগ লেগে গেছে, আমদানি করা জিনিসপত্র স্থবির হয়ে যাচ্ছে, বৈদেশিক বাণিজ্য স্থবিরতা দেখা যাচ্ছে। সোশ্যাল মিডিয়া যারা 2 পয়সা ইনকাম করেন তাদের পেটে লাথি পড়েছে, ইন্টারন্যাশনাল বাজারে সাংঘাতিক সংকট দেখা দিয়েছে, সেগুলোর এফেক্ট পড়েছে। ফেসবুক, ইউটিউবে যারা কাজ করেন তারা টের পাচ্ছেন, তাদের ইনকাম কমেছে। মাঠে ময়দানে জিনিসপত্রের দাম বেড়েছে, মাংসের দামের পরে এখন শাকসবজির দাম বাড়ছে। আর মন্ত্রী যখন ঘোষণা দিয়েছেন জিনিসপত্রের দাম বাড়বে, এটা তো বাংলাদেশ, এখানে তো যৌক্তিকভাবে বাড়বে না, এবং জানি না এর মধ্যে দিয়ে কয়জন স্টক করা শুরু করেছে। এই যখন পরিস্থিতি, তখন জামাত এবং এনসিপি পড়ে আছে জুলাই সনদ নিয়ে। যেন এই জুলাই সনদ যদি সংসদে বিএনপি পাশ করে ফেলে, তাহলে জিনিসপত্রের দাম কমে যাবে, তেলে দেশ ভেসে যাবে, কোথাও কোনো অর্থনৈতিক সংকট থাকবে না, গরিব মানুষ সব বড়লোক হয়ে যাবে, বাংলাদেশে গরিব ফকির ভিক্ষুক কিছু থাকবে না। জুলাই সনদ সংসদে পাশ করে তাদের খাওয়া থাকার কোনো সমস্যা নাই, তাদের অঢেল টাকা নিজেদের। জামাতে ইসলামীর যে টাকা আছে সেই টাকা দিয়ে তার যারা সদস্য তাদেরকে বোধহয় 100 বছর পালতে পারবে। সুতরাং জামাতের বাইরে যারা আছে তাদেরকে নিয়ে জামাতের চিন্তা করার কিছু নেই। ফলে জামাত তার ওই জুলাই সনদেই চাই, আর কিছু চাই না। দেশের মানুষ মূল্য না বাঁচলো, কোনো সেদিকে তাকানোর জোগাড় নেই। আমরা এর মধ্যে আলোচনা করছিলাম যে অন্তত তারেক রহমান এই সংকটকালে তিনি বক্তৃতা দিবেন, হয়তোবা দিবেনও বক্তৃতা দেশের এই সংকটের সময়। এই দেশের সংকটের সময় এই জুলাই সনদ আপাতত আচ্ছা কার্যা করুক, চাপ দেখ, 2 মাস বন্ধ রেখে তারা পারতো না যে আমরা এখন দেশ
সারা ওয়ার্ল্ড যুদ্ধ বিধ্বস্ত একটা চাপের মধ্যে পড়ে গেছে। আমরা আগে দেশ বাঁচাই, 16 কোটি মানুষ বাঁচাই, আমরা ঐক্যবদ্ধ হই। ঠিক আছে, আওয়ামী লীগ বাদ, তারা তো একটা ঐক্যবদ্ধতা দেখাতো, ঐক্যবদ্ধ হয়ে দেশের সমস্যায় আমরা জাতীয় ঐক্য তৈরি করি। যারা আছে তারাই তো বলে তাদেরকে দিয়ে জাতীয় ঐক্য, তো তাড়াতাড়ি একটা ঐক্য করতো, একটা কমিটি করতো দেশের সংকট সমাধানের জন্য। সেদিকের বালাই নেই। জামাতে ইসলামী মোটামুটি বিএনপির রাস্তায় কাটা বিছানো শুরু করছে। দেখেন, দেশের এই করুণ পরিস্থিতির মধ্যে তারা রাজপথে আন্দোলনের ডাক দিচ্ছে, নাইমেও গেছে হাজার হাজার লোকজন নিয়ে। এখন কি বলে দেখেন, এখন তাদের বয়ান আবার কিছুটা ভিন্ন রকম চেঞ্জ হয়। তাদের বয়ান দেখলে পরে আপনার মনে হবে যে আমরা বোধহয় বাংলাদেশে বাস করি না, আমরা বোধহয় অন্য কোনো একটা দেশে বাস করি। জামাত ইসলামী সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পারোয়ার বলেছেন, জুলাই সনদ ও সংবিধান সংস্কার আদেশ বাস্তবায়নের বিরোধিতা করে বিএনপি মূলত ফ্যাসিবাদী শাসনের দিকে ধাবিত হচ্ছে। তারা এখনো আছে ফেসিবাদ বেচা 2 বছর পার করছে। এখন বিএনপির উপরে নতুন ফেসিবাদিতা দিয়ে আরো যদি 2-4 বছর পার করা যায়, জামাত এবং এনসিপি কি তককে বসে আছে যে বিপর্যয় হোক, তারেক রহমান সামলাইতে না পারুক, আমরা আরেকটা খেল দেখাই? ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।